নমস্কার বন্ধুরা, আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাতে চলেছি তার নাম সেই সন্ধ্যায়। সন্ধ্যের মুখে অফিস থেকে বেরোতে যাব, টুম করে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো, বনানী। হ্যাঁ রে, আজ সাম্যর জন্মদিন, মনে আছে তো? চলে আসিস, জমিয়ে আড্ডা মারবো। সঙ্গে ৮-১০টা হাসির ইমোজি। এক বিষণ্ণ ভালো লাগায় মনটা ভরে উঠল। বনানী মুম্বই থেকে ফিরে এসেছে তাহলে। এত সমস্যার মধ্যেও ওরা এত হাসি আসে কোথা থেকে কে জানে। এখনো সেই পাগলি রয়ে গেল। আর এই পাগলদের নিয়েই বোধহয় ভগবানের। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগটা কাঁধে নিয়ে উঠেই পড়লাম। বনানী মুখার্জি, শোভাবাজারের বনেদি মুখার্জি পরিবারের মেয়ে, আমার ছোটবেলার বন্ধু। রাশভারী অভিজাত পরিবারের আদব কায়দার তোয়াক্কা না করে সর্বক্ষণই হাসত মেয়েটা। হাসির জন্য কোনো কারণের প্রয়োজন হতো না ওর। ইংরেজি গ্রামার ভুল করায় শিলা মিস যেদিন কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন, দু হাতে কান ধরে মেঝের দিকে তাকিয়ে ফিসফিস করে হেসে গেছিল ও। পাশে বসে হাজার কনুইয়ের খোঁজা দিয়েও ওর সে হাসি বন্ধ করতে পারিনি। ক্লাস শেষ হলে ওকে জিজ্ঞেস করেছিলাম হাসির কারণ। টেবিলের উপর হেসে গড়িয়ে পড়তে পড়তেও বলেছিল, শিলা মিসের চেয়ে এমন সুন্দর একটা গোঁফ আছে, আগে দেখিনি রে নিপা। যখন বকছিলেন মুখটা যা লাগছিল না। এমনই সৃষ্টি ছাড়া বনানী। আমরা বন্ধুরা অবাক হয়ে ভাবতাম, ও কি স্বভাবতই তরল প্রকৃতির, নাকি দুঃখের বোধটাই ওকে দেননি ভগবান। চমৎকার বাংলা লিখত বনানী। ক্লাসে বাংলায় সর্বোচ্চ নম্বরটি বাঁধা ছিল ওর। এহেন বনানী একবার বাংলা পরীক্ষায় অর্ধেকের কম উত্তর লিখে বেরিয়ে এলো। পরে ওকে কারণ জিজ্ঞেস করতে অবলীলায় বলেছিল, ধুর, ভাল লাগছিল না। বাড়িতে সুনীল গাঙ্গুলির সেই সময়টা অর্ধেক পড়ে রেখে গেছিলাম। ওটা শেষ করতে আর তর সইছিল না রে। হতভম্ব হয়ে গেছিলাম। বনানী যে গ্রন্থকিট সেটা জানতাম, তাই বলে পরীক্ষার খাতা ফেলে। খাতা দেখাবার সময় মিস দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করেছিলেন, পরীক্ষার দিন তোমার শরীরটা ভালো ছিল না, তাই না বনানী? নির্বিকার ভাবে বনানী উত্তর দিয়েছিল, না তো মিস, আমি একদম ঠিক ছিলাম। বিস্ময়ে চোখ দুটো গোল গোল করে মিস জিজ্ঞেস করেছিলেন, তাহলে এত প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছ কেন? মুচকি হেসে বনানী বলেছিল, আসলে মিস, প্রত্যেকবার ফার্স্ট হই তো একটু একঘেয়ে লাগে, তাই একবার নিচের দিক থেকে ফার্স্ট হয়ে দেখলাম। হাঁ হয়ে ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে মিস বললেন, ছিট আছে নাকি বনানী তোমার মাথায়? এরপর থেকে আমরা মেনেই নিয়েছিলাম মেয়েটি আদতেই পাগলি। বনানী চরিত্রের দৃঢ়তার প্রথম পরিচয় পেয়েছিলাম উচ্চ মাধ্যমিক পাশ করার পর। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে প্রায় 82% নম্বর ঝুলিতে পুড়েছিল বনানী। আর রেজাল্ট বেরোনোর ঠিক পরেই ঘোষণা করেছিল ও বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করবে।
ঝড় উঠেছিল ওদের বাড়িতে। না কুচু মুখার্জি পরিবার মনে করত বাংলা টাংলা নিয়ে পড়াশোনা করবে বাড়ির কাজের লোকের ছেলেমেয়েরা, বড় বাড়ির ছেলেমেয়েরা চর্চা করবে ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স বা নিদেন পক্ষে অঙ্ক কিংবা ইংরেজি। বনানীর মুখেই শুনেছিলাম ওর বাবা মারতে উদ্যত হয়েছিলেন মেয়েকে, শাসিয়েছিলেন পড়াশুনোর খরচ দেবেন না বলে। প্রতিবাদ করেনি বনানী, শুধু নিজের একান্ত আবশ্যক অল্প কিছু জিনিস ব্যাগে ভরে সেই রাত্রেই এসে উঠেছিল একটা কম দামি মেসে। ফোনের ওপার থেকে হাসতে হাসতে আমায় বলেছিল, বুঝলি, বাবা আমায় বলেছেন রাস্তায় বেরিয়ে খুঁটে খেতে, তবেই নাকি আমি বুঝতে পারবো কত ধানে কত চাল হয়। তা আমি ভাবলাম, মন্দ কি, দেখি না কয়েকটা টিউশন করে নিজের ধান চালের ব্যবস্থাটুকু করতে পারি কিনা। হাজার হোক পিতৃবাক্য বলে কথা। খিলখিল করে হাসছিল বনানী, যেন বাড়ি থেকে বেরিয়ে নিজের পড়াশোনার দায়িত্ব নিজে নিতে পারাটা ভারী একটা মজার ব্যাপার। জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে, তোর ভয় করছে না? উত্তরে বনানী শুধু বলেছিল, ধুস। বনানী বাড়ির বিরুদ্ধে দ্বিতীয় বিদ্রোহ ঘোষণা করেছিল সাম্যদাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে। সাম্যদার সুন্দর চেহারা, সরকারি চাকরি কিছুই মুখার্জি পরিবারের মন ভেজাতে পারেনি, শুধুমাত্র সাম্যদার পদবী দাস হওয়ার কারণে। বনানী বাবা মায়ের সঙ্গে চেঁচামেচি ঝগড়া কিচ্ছু করেনি, শুধু চুপচাপ লুকিয়ে সাম্যদের সঙ্গে রেজিস্ট্রিটা সেরে নিয়েছিল। সাক্ষী হিসেবে আমরা কয়েক বন্ধু হাজির ছিলাম রেজিস্ট্রি অফিসে। আমাদের দেখে স্বভাবসিদ্ধ হাসিতে ঝলমল করতে করতে বলেছিল, জানিস, বাবা এমন করছেন যেন আমি ফ্রেঞ্চ রেভলিউশন ঘটিয়ে বসে আছি। ভাবছি গিলোটিনে মাথাটা দিয়ে এসে স্কন্ধকাটা হয়ে তোদের সাম্যদার ঘাড়ে চাপবো। সাম্যদা গ্রার চোখে বনানীর দিকে তাকিয়ে মন্তব্য করেছিল, ঘাড়টা তো সে আশাতেই কবে থেকে পেতে রেখেছি ম্যাডাম। সেদিন দেখেছিলাম বনানীর ঠোঁটের সঙ্গে সঙ্গে দুটো চোখও যেন হাসছে। অদ্ভুত এক ভালো লাগায় মনটা বিবশ হয়েছিল। সাম্যদা মিশুকে মানুষ ভালোই ছিল বনানী। যতবার ওদের বাড়ি গেছি দেখেছি বনানীর মুখের হাসি ছড়িয়ে রয়েছে তার সারা মুখে। সাম্যদাকে মেনে নিতে পারেনি বলে ওর বাবা মার কাছে গিয়ে দাঁড়ায়নি কোনোদিনও। যে মেয়েটাকে আমরা তরল প্রকৃতির ভাবতাম, খামখেয়ালি পাগলি ভাবতাম, তার ইস্পাত কঠিন মন আর হাসি দিয়ে ঢেকে রাখা গভীর ভালোবাসা ভরা হৃদয় আমাদের মুগ্ধ করেছিল। খানিকটা সমীহই করতাম বনানীকে। নিজের অফিস, পরিবারের নানা ঝামেলায় ব্যতিব্যস্ত ছিলাম কয়েকটা দিন। যাওয়া হয়নি বনানীর বাড়ি। সেদিন অফিস থেকে ফেরার পথে রাস্তায় দেখা হয়েছিল আমাদের এক বন্ধুর সঙ্গে। শুনলাম বনানী নাকি খুব অসুস্থ। মাত্র মাস দুয়েক আগেই যাকে সুস্থ দেখে এসেছি, হঠাৎ তার হলো কি? বন্ধুটি বিস্তারিত কিছু বলতে পারল না, শুধু শুনলাম গাইনোকোলজিক্যাল প্রবলেম নাকি। বাড়ি না ফিরে ওখান থেকেই ছুটলাম বনানীদের বাড়ি। দেখি প্রবল রক্তপাতের দুর্বল ক্লান্ত শরীরে ফ্যাকাশে মুখ নিয়ে বিছানায় শুয়ে আছে বনানী। সাম্যদার কাছে শুনলাম ওর পেটেও নাকি ব্যথা হচ্ছে খুব।
ওষুধ ইনজেকশন করে কিছুদিন কম থাকছে, কিন্তু ওষুধ বন্ধ হলেই আবার যে কে সেই। ডাক্তার আরো কিছু টেস্ট দিয়েছিল, এই সপ্তাহেই হবে সেগুলো। সাম্যদা দিনের পর দিন অফিসে ছুটি নিয়ে দৌড়াদৌড়ি করছে। দেখলাম দুর্ভাবনায় পরিশ্রমে কেমন কালো হয়ে গেছে সাম্যদার মুখটা। বনানী সেদিন আমায় হাসতে হাসতে বলেছিল, জানিস নিপা, এতদিনে আমি সত্যি লক্ষ্মী হতে পারলাম। আমার বরটা কেমন পেঁচার মতো মুখ করে ঘুরছে দেখ। তারপরই বনানী সুলভ হি 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 হি। নিঃশ্বাস ফেলে ভেবেছিলাম, না, এই মেয়েটা আর সত্যি পাল্টালো না। দিন কয়েক পর একদিন লাঞ্চ আওয়ারে সাম্যদার ফোন পেলাম। নিপা, কিছু কথা আছে, তোমার অফিসের বাইরেই দাঁড়িয়ে আছি, আসবে একবার? সাম্যদার গলার আর্দ্রতা আমার চোখে কেন জানি না জল এনে দিল। চূড়ান্ত অমঙ্গল কিছুর আশঙ্কায় ছুটে বেরিয়ে গেলাম। অফিসের পাশের একটা কফি শপে বসে সাম্যদা বলল, নিপা, বনানীর ওভেরিয়ান ক্যান্সার, লাস্ট স্টেজ। সামনের সপ্তাহে ওকে নিয়ে মুম্বাই যাব, টাটা রিসার্চ সেন্টারে ভর্তি করব। জানি না বাঁচাতে পারবো কিনা, তবে চেষ্টা তো করতেই হবে আমায়। এত সহজে আমি যেতে দিতে পারি না ওকে। কেঁদে ফেললো সাম্যদা, চোখের কোণ বেয়ে অবিরল ধারায় জল পড়তে থাকলো তার। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। বনানী ওর ঝকঝকে হাসি দিয়ে বুকের কুল উপচানো খুশি নিয়ে তার সংসার যাপন অসম্পূর্ণ রেখেই চলে যাবে এত তাড়াতাড়ি? কিছুটা ধাতস্থ হয়ে জিজ্ঞেস করলাম, বনানী জানে? করুণ হেসে সাম্যদা বলল, তোমার বন্ধুকে চেনো না, ওর থেকে কিছু লুকোনো যায়? ওরা মুম্বাই চলে যাওয়ার আগে বনানীর বাড়ি গিয়ে দেখা করেছিলাম ওর সাথে। ওর হাত দুটো ধরে মিনতি করেছিলাম, আর অভিমান করে থাকিস না বনানী, কাকু কাকিমাকে একটা খবর দে। বনানী মাঝি তাড়াবার ভঙ্গিতে উড়িয়ে দিল আমার কথাটা। খেপেছিস নাকি? সুখের দিনে যারা আশীর্বাদ করেননি, আজ অসুখের দিনে তাদের বিব্রত করার কোনো প্রশ্নই নেই। আমার হাত দুটোতে একটু চাপ দিয়ে হাসতে হাসতে বলল, আরে ঘাবড়াচ্ছিস কেন? আমার কাছে সব কিছুরই আনসার থাকে, ক্যান্সারেরও। বেশ হবে, এই ফাঁকে মুম্বাইটা একটু ঘুরে আসা যাবে। তুই বরং ভেবে বল, তোর কার অটোগ্রাফ চাই, শাহরুখের না বিগ বির? চলে গেছিল বনানী সাম্যদার সাথে। তারপর কেটে গেছে প্রায় 4 মাস। প্রথম প্রথম ফোনে খবর নিলেও ইদানিং কাজের চাপে খবর নিতে পারিনি বহুদিন। হঠাৎ আজ বনানীর মেসেজ, সাম্যদার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ। মনটা আশার দোলায় দুলে উঠল। তবে কি মিরাকেল ঘটল? সাম্যদার ভালোবাসা সত্যি কি মৃত্যুর নাগপাশ থেকে ছিনিয়ে আনলো বনালীকে? অফিস থেকে সোজা চলে গেলাম বনানীর বাড়ি। বনানীর বাড়ি পৌঁছে গেলাম 7টার মধ্যে। বাড়িটাকে ভারী সুন্দর করে সাজিয়েছে বনানী। সারা বাড়িতে রং বেরঙের বেলুন, টুনি বাল্ব আর গোছা গোছা চকলেট। জানতাম সাম্যদা চকলেট খুব ভালোবাসে। আমায় দেখে 2 হাত বাড়িয়ে এগিয়ে এলো বনানী। অনেক রোগা হয়ে গেছে আগের থেকে, কেমন আমার ফলে উঠে গেছে মাথার চুল। কালচে মেরে গেছে ওর গায়ের ফর্সা রং, শুধু একই আছে ওর মুখের উজ্জ্বল হাসিটা। জিজ্ঞেস করলাম, কেমন আছিস বনানী? আরে দারুণ দারুণ বলতে বলতে আমায় জড়িয়ে ধরলো বনানী। আমি দেখলাম বনানীর গা পুড়ে যাচ্ছে, ওর জ্বর হয়েছে, খুব জ্বর।
জানি এই নিয়ে প্রশ্ন করলে বনানী হাসতে হাসতে বলবে, ধুস ছাড় তো। তাই ওই প্রসঙ্গ বাদ দিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, সাম্যদা কই, দেখছি না তো। মনে মনে ভাবলাম, সাম্যদার থেকেই জেনে নিতে হবে চিকিৎসায় কতটা সাড়া দিয়েছে বনানী। সুস্থ যে হয়নি সেটা দেখতেই পাচ্ছি। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঘোর কাটলো বনানীর গলার স্বরে, সাম্য একটু কাজে আটকে পড়েছে মুম্বাইতে রে, আসবে, একটু পরেই আসবে। 6:30টার ফ্লাইট ধরার কথা ওর। আমি গতকাল রাতে এসেছি। আজ যাতে সাম্য আসার আগে ঘরটা একটু গুছিয়ে রাখতে পারি। আমার ভীষণ রাগ হলো হঠাৎ। সাম্যদার এমন কি জরুরি কাজ পড়ে গেল যে অসুস্থ মানুষটাকে এভাবে একা একা এত দূরে ছেড়ে দিল? বনানী আমার মুখ দেখে বোধহয় কিছু আঁচ করেছিল। বলল, সাম্যকে ভুল বুঝিস না নিপা, ওর কিছু করার ছিল না রে। আসলে তো সাম্যদা একটা কাণ্ড বাঁধিয়ে বসে আছে। আমি বনানীর মুখের দিকে তাকালাম। অদ্ভুত একটা হাসি বনানীর ঠোঁটে। অবাক হয়ে দেখলাম, এই প্রথম বনানীর হাসি দেখে মনে হচ্ছে বনানী কাঁদছে। সোফায় ধোঁয়া ওঠা কফির কাপ হাতে স্তব্ধ হয়ে বসে আছি। কি করব, কি বলবো, কিছুই বুঝতে পারছি না। একটু আগে বনানী ছলছল চোখে মুখে ম্লান হাসি ঝুলিয়ে যা বলে গেল তা পরিপাক করে উঠতে পারছি না এখনো। সামনের খাওয়ার টেবিলে পরিপাটি করে নিজের হাতে বানানো চকলেট কেক সাজাচ্ছে বনানী। কেকের উপর রক্ত লাল রঙে লিখেছে, হ্যাপি বার্থডে সাম্য। সারা টেবিলে জ্বালিয়ে দিচ্ছে অসংখ্য ছোট্ট ছোট্ট মোমবাতি। সাম্যদার আসার সময় হয়ে গেছে, সে এসে কেক কাটবে, তারপর ওরা ক্যান্ডেল লাইট ডিনার করবে। আমার সবকিছু কেমন অলীক মনে হচ্ছে। আমার চারপাশে যা হচ্ছে এসব আসলে কিছুই সত্যি না, স্বপ্ন দেখছি আমি। আচ্ছা, এই যে মেয়েটা সুন্দর শাড়ি, দামি গয়না আর ঢলঢলে ব্লাউজে সেজে তার বরের জন্য জন্মদিনের পার্টির আয়োজন করছে, সে কি আদৌ আমাদের মতো সাধারণ মানুষ? নাকি এরাই সেই মেয়ে রূপকথার গল্পে যাদের পরী বলে? ধুলো কাদায় ভরা এই পৃথিবীর অনেক ঊর্ধ্বে ইথারের তরঙ্গে হয়তো এদের বাসস্থান। গলার বাষ্পকে হাসিতে আড়াল করে বনানী শুনিয়েছিল সাম্যদার কাহিনী। দিন 15 আগে হাসপাতালে হঠাৎ অজ্ঞান হয়ে গেছিল সাম্যদা। চিকিৎসা শুরু হতে দেরি হয়নি। তখনই জানা গেছিল গত মাসখানেক ধরেই মাঝে মাঝে অসম্ভব মাথা ব্যথা করে তার, অন্ধকার হয়ে আসে চোখের সামনে। স্ত্রী অসুস্থ বলে নিজের শরীর খারাপ পাত্তা দেয়নি সাম্যদা। এখন ব্রেন স্ক্যান আর MRI করে দেখা গেল ব্রেন টিউমার। ডাক্তার জানালেন টিউমারটির যা আকার ও যেরকম গঠন তাতে সেটি ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনাই বেশি। অপারেশন করতেই হবে। কিন্তু সেই অপারেশন টেবিল থেকে সাম্যদার বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র 30%। 2 দিন পর সেই অপারেশন। আমি জিজ্ঞেস করেছিলাম, অপারেশনটা যখন এতটা বিপদসংকুল তখন সেটা করাচ্ছিস কেন? বনানী উত্তর দিয়েছিল, কারণ অপারেশন না করালে সাম্যর বাঁচার সম্ভাবনা 0%। 30 তো 0 থেকে বেশি, তাই না বল? বলেই ফিক করে হেসেছিল আজব মেয়ে বনানী।
আমার শরীরটা কেমন লাগছিল, বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছিল না ওখানে। সাম্যদা পেন ভালোবাসে, তাই ওর জন্য একটা পার্কার কলম নিয়ে গেছিলাম। বনানীকে সেটা দিয়ে বেরিয়ে আসবো ভাবলাম, বাদ সাধলো বনানী। সাম্যর সঙ্গে দেখা করে ডিনার খেয়ে যাবি তুই। খাবার তো প্রশ্নই ওঠে না। আর সাম্যদার মুখোমুখি হতেও মনে জোর পাচ্ছিলাম না আমি। বনানী বুঝতে পেরেছিল আমার অবস্থা। বলল, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। দেখ, তুই ছাড়া আজ আমি আর কাউকেই ডাকিনি। আমি জানি তুই আমার আর সাম্যর শুভাকাঙ্ক্ষী। কষ্ট করে হলেও কিছু খেয়ে যা রে, না হলে সম্যর অমঙ্গল হবে। একটু থেমে নিজের স্বভাবসিদ্ধ পরিহাস তরল গলায় বলল, তবে বাপু, আমার বর এলে তুমি কেটে পড়ো। আজকের রাতটা আমরা দুজন দুজনের সঙ্গে কাটাবো। দুদিন পর অপারেশন টেবিলে কি হবে জানি না। আমি আর কতদিন বাঁচবো তাও জানি না। তবে যদি দুজনেই বেঁচে যাই, 6 মাস পর আমাদের বিবাহ বার্ষিকীতে তোকে জম্পেশ করে একটা। বনানীর কথা কেটে বেজে উঠল ওর সেলফোনটা। সাম্যদার সঙ্গে ওর যে ভাই রয়েছে হাসপাতালে, তার ফোন। দেখলাম কথা বলতে বলতে বনানীর হাত থেকে পড়ে গেল ফোনটা। চোখ দিয়ে গড়িয়ে নামলো এক ফোঁটা জল। দ্রুতই নিজেকে সামনে নিল বনানী। আমার দিকে তাকিয়ে জানালো, এয়ারপোর্ট আসার পথে আজ আবার অজ্ঞান হয়ে গেছিল সাম্যদা। এখনো তার জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছেন আর দেরি করা যাবে না। আজকেই অপারেশন করতে হবে। বনানী গিয়ে পৌঁছলেই সাম্যদাকে তোলা হবে অপারেশন টেবিলে। ঠোঁটে বাঁকা হাসি আর চোখে আগুন নিয়ে বনানী বলল, দেখলি নিপা, ভাগ্যের শয়তানিটা। আমি তো সবই মেনে নিয়েছিলাম বল। শুধু একটা রাত দুজনে একসাথে সুন্দর সময় কাটাতে চেয়েছিলাম, সেটাও। যাক, এত সহজে বনানী হার মানবে না। আমি যাব মুম্বাই। নিপা, তুই একটু এয়ারপোর্ট অব্দি পৌঁছে দিবি আমায়? কলের পুতুলের মতো মোবাইলের অ্যাপ খুলে উবের বুক করলাম আমি। উবেরে যেতে যেতে বনানী বলল, তোর দেওয়া পার্কার পেনটা নিয়ে যাচ্ছি। সাম্য দেখলে খুব খুশি হবে। তা হ্যাঁ রে, মাস 2 পর তো আমার জন্মদিন, আমায় কিছু গিফট দিবি না? কষ্ট করে হেসে বললাম, দেব তো, তোর জন্মদিনটা আসুক আগে। হি হি করে হেসে উঠল বনানী। জন্মদিন তো আসবেই রে কালের নিয়মে, কিন্তু আমি যদি আর না আসি? তার থেকে এখনই তোর কাছে একটা আবদার জানিয়ে রাখি। তুই তো ফেসবুকে একটু আধটু গল্প কবিতা লিখিস, লিখবি আমার আর সাম্যর জীবনের এই অদ্ভুত গল্পটা? তোর লেখার মধ্যেই না হয় বেঁচে থাকবো আমরা। আমার হাত দুটো নিজের হাতে চেপে ধরলো বনানী। আমি দেখলাম ওর মুখে হাসি, দু চোখের কোণে ছিকছিক করছে দুটো হীরের কুচি। সেই হীরের জ্যোতি কেমন অবশ করে দিল আমায়। আমি জানি আমার আজ বনানীর সঙ্গে ছুটে যাওয়া উচিত ছিল মুম্বাই, কিন্তু এও জানি আমি বনানী নই। নিজের দৈনন্দিন রুটিনকে ঠেলে ফেলে ব্যক্তির স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভালোবাসার মানুষের জন্য সব প্রতিকূলতা জয় করতে, এমনকি মৃত্যুর চোখে চোখ রেখে প্রতিস্পর্ধা জানাতে বনানীরাই পারে, আমরা পারি না। বুঝতে পারলাম বনানীর আবদার না রেখে আমার উপায় নেই।
আমার কলম যত দুর্বল হোক, আমায় লিখতে হবে, লিখতেই হবে বনানীর গল্প। গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।